হ্যালো পুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম ভারত প্যাচল উইথ অনন্যার নতুন একটা এপিসোড নিয়ে। যারা যারা আমাকে ফেসবুকে ফলো করো না তাদেরকে যেটা জানাতে চাই, আমার এসি এতদিন নষ্ট ছিল স্টুডিওর, যে কারণে আমার 12 প্যাচল শ্যুট করা সম্ভব হচ্ছিল না। চারপাশে এত সাউন্ড, স্টুডিও ছাড়া অ্যাকচুয়ালি আমার আর কোনো রুম নাই যেখানে আমি আরাম করে বসে 12 প্যাচল শ্যুট করতে পারবো। আর যারা যারা আমাকে আমার ফেসবুকে ফলো করো তারা জানো আমি তো রেগুলার এখন প্রতিদিন স্টোরি দেই, কজ আমি গায়েব হয়ে গেলে অনেকে প্রচণ্ড মাইন্ড করো। আমাকে অনেকে বলেছে প্লিজ স্টোরি দিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করো, তখন আমি রেগুলার স্টোরি দিচ্ছি। সো যারা আমার সাথে প্রতিদিন কানেক্ট থাকতে চাও, মেসেজের মাধ্যমে কথা বলতে চাও অথবা কমেন্টের মাধ্যমে, তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো। আর বাই দ্য ওয়ে, আজকে যেটা না বললেই না, ফাইনালি স্কিন আর্টিস্ট্রি পেজে কিন্তু আমার রাইড অর ডাই মাস্কারা আবার রিস্টক হয়ে গেছে, যেটা রাইট নাও আমি চোখে দিয়ে আসছি। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো এই মুহূর্তে। এটা আমার ব্যবহার করা ওয়ার্ল্ডের দি বেস্ট মাস্কারা। এটা আমার মুখ থেকে বের হওয়া কিন্তু অনেক বড় বিষয়, কজ আমি ল্যানকম ব্যবহার করছি, আমি লরিয়াল, ম্যাবেলিন, হুদা বিউটি, যত বড় বড় ব্র্যান্ড আছে, মার্ক জেকব, যথেষ্ট ব্র্যান্ডের, ওয়াইসেল, অনেক ব্র্যান্ডের কিন্তু মাস্কারা ব্যবহার করছি। কোনোটাই ব্যবহার করে আমি শান্তি পাই নাই, কজ দিন শেষে এগুলো চোখ থেকে বেয়ে বেয়ে পড়ে যায়। কজ আমাদের দেশের ওয়েদারের কারণে দেখা যায় এরকম ক্রাম্বলিং হয়ে মুখে গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে। এটার বেলায় কিচ্ছু হয় না। তুমি কান্নাকাটি করবা, মারামারি করবা, দৌড়াদৌড়ি করবা, মুখে পানি ঝাপটা দিবা, যতক্ষণ ক্লিনজিং অয়েল দিয়ে মুখ না তুমি মুছবা ততক্ষণ পর্যন্ত এটা তোমার চোখ থেকে একটা ফোঁটা সরবে না। সো এরকম গরমের ভিতরে যারা মাস্কারা দিয়ে ঘোরাঘুরি করতে পছন্দ করো তাদেরকে আমি ক্লিওর মাস্কারাটা হাইলি রেকমেন্ড করব। আর যদি কেউ স্কিন আর্টিস্ট্রি পেজ থেকে আগে পারচেস করে থাকো, অবশ্যই তোমাদের রিভিউ কমেন্টে শেয়ার করতে ভুলবা না, যেন অন্য আপুরা তোমাদের থেকে অনেস্ট রিভিউ পেতে পারে। এই মাস্কারাটা তোমরা পেয়ে যাচ্ছ স্কিন আর্টিস্ট্রি পেজে। স্কিন আর্টিস্ট্রি পেজের যাবতীয় ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হ্যাশট্যাগ সেলফ প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের 12 প্যাচল। আজকে তোমাদের সাথে একটি ট্রু ক্রাইম স্টোরি শেয়ার করতে যাচ্ছি, বাট অনেক দিন ধরে তোমরা হরর টাইপের ট্রু ক্রাইম স্টোরি শুনতে চাচ্ছি, তাই আমি ভাবলাম কেন না রিয়েল লাইফের একটা ভ্যাম্পায়ার নিয়ে গল্প হয়ে যাক, যাকে নিয়ে আজকে আমাদের 12 প্যাচল। সে নিজেকে একজন ভ্যাম্পায়ার দাবি করত। তার নাম হচ্ছে রিচার্ড চেস। তার জন্ম 1950 সালের মে মাসের 23 তারিখে। তো রিচার্ডের চাইল্ডহুডের ব্যাপারে ওরকম কোনো ইনফরমেশন নাই। আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, ওখানে যেটা বলতেছিল যে 50-এর দশকে 8-10টা বাচ্চাকে যেভাবে লালন পালন করা হতো, রিচার্ডকেও সেভাবে করা হতো। তখনকার মানে খুবই নর্মাল ছিল, বাচ্চাদেরকে বাবা মারা শাসন করবে, মারধর করবে, 2-1 দিন শাস্তি খাবে তারা সপ্তাহে। মানে এখনকার যুগের জন্য সেটা খুবই মানে হতে পারে যে ইউসি বাচ্চাদের সাথে এইসব করাই হয় না, কিন্তু তখনকার সময়ের জন্য খুবই নর্মাল ছিল। আমি যখন শুনতেছিলাম আমার কাছে একদমই অ্যাবিউসিভ মনে হয় না, আরে এটা তো আমার চাইল্ডহুডের কাহিনী আমি শুনতেছি, এটা এখনকার যুগেও বাংলাদেশের জন্য নর্মাল। মেবি এই যুগে এসে একটু পরিবর্তন হয়েছে, বাট আমরা যারা 90s কিড আছি আমাদের জন্য আমি বলবো যে মারধর, চড় থাপ্পড় খাওয়া এগুলো খুবই এভিডের একটা টাইম ছিল। রিচার্ডের ভিতরে কিছু লক্ষণ ছিল ছোটোবেলা থেকেই, যেগুলো টিপিক্যাল সিরিয়াল কিলারদের ভিতরে বর্ধমান থাকে। মানে সিরিয়াল কিলারদের কিছু লক্ষণ থাকে, মানে সব সিরিয়াল কিলারদের ভিতরে এটা কমন, যে তারা ছোটোবেলা থেকেই দেখা যায় যে কীট পতঙ্গ, ছোটো ছোটো প্রাণী এগুলোকে মারতে পছন্দ করে। তারা যে কোনো জায়গায় আগুন ধরে দিতে পছন্দ করে অথবা কিছু ধ্বংস করে ফেলতে পছন্দ করে। তারা কিন্তু পিপিং টম টাইপের, মানুষের বাসায় উকিঝুঁকি মারতে পছন্দ করে। আমরা অনেক সিরিয়াল কিলার নিয়ে কিন্তু কথা বলছি এরকম টাইপের। আবার অনেকেই বেড ওয়েটিং করে, মানে ধরো বড় হয়ে গেছে, 7-8 বছর বয়স, এখনও বিছানায় হিসু করতেছে। তো এর ভিতরে প্রায় 3টা সাইন, এর ভিতরে 3টা সাইন অলরেডি রিচার্ডের ভিতরে ছিল। সে অনেক দিন পর্যন্ত বিছানায় হিসু করতো, সে আগুন ধরাইতে পছন্দ করত, এবং সে অনেক ধরনের ছোটোখাটো পশু পাখি মারতে অনেক পছন্দ করত। যেসব সাইনের কথা আমি বলতেছি, রিচার্ড কিন্তু একদম ছোটো বয়সে এগুলো করতো না যে ও কিছু না বুঝে করতেছে। ওর যখন 10 বছর বয়স অলরেডি, তখনই সে কিন্তু এরকম অ্যানিমেলদেরকে হার্ম করতেছে। একটা 10 বছরের বয়সের বাচ্চা কিন্তু যথেষ্ট বোঝে যে কোনটা ভালো কোনটা খারাপ। তার মানে তার যে উচিত হবে না অ্যানিমেলদেরকে হার্ট করা, সে কিন্তু অলরেডি সেটা বোঝে, এরপরও সে করতেছে। তার মানে জেনে বুঝে সেগুলো করতেছে। তো এরকম দেখতে দেখতে সে হাই স্কুলে ভর্তি হয়, সে টিনেজার বয়সে চলে আসে। হাই স্কুলে ভর্তি হতে না হতে সে বিভিন্ন টাইপের খাওয়া শুরু করে।
উত্তেজিতমূলক খাওয়া শুরু করে, এরকম টাইপের জিনিস সে খাওয়া স্টার্ট করে। এগুলো তার মস্তিষ্ককে আরও বিগড়িয়ে দেয়। আর এর ভিতরে যে জিনিসটা হয়, মানে সে রিয়েলাইজ করতে পারে তার মেয়েদের প্রতি আলাদা অ্যাট্রাকশন ক্রিয়েট হচ্ছে। মানে এতদিন সে বুঝতো না যে মেয়েদের প্রতি অ্যাট্রাকশন কী, মেয়েদের প্রতি যে ভালোবাসা জন্মায়, সে আস্তে আস্তে অ্যাকচুয়ালি এগুলো ফিল করা স্টার্ট করে। তো সেরকম যখন সে ফিল করা স্টার্ট করে, এর ভিতরে সে একটা রিলেশনে জড়িয়ে যায়। এরপর সে চিন্তা করে তার গার্লফ্রেন্ডের সাথে সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবে। বাট এটা করতে যে সে রিয়েলাইজ করে সে অ্যাকচুয়ালি জানে না কীভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হয়। কজ তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার যে যন্ত্রপাতি আছে সেগুলো ঠিকভাবে ফাংশন করে না। আমি হোপফুলি তোমাদেরকে ঠিক মতো বোঝাতে পারছি, মানে সেগুলো ঠিক মতো ফাংশন হয় না। তো এটা যখন সে বুঝতে পারছে, এরপর থেকে তার মাথার কাজ করে না যে এর মানে কি, আমি একটা মেয়ের প্রতি অ্যাট্রাকশন হচ্ছে, আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে চাই, বাট আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মেশিন ঠিকমতো চালু হচ্ছে না, তাহলে আমার সাথে এগুলো কী হচ্ছে। সো এগুলার প্রেশারে পড়ে ও আরও বেশি উত্তেজিতমূলক পাউডার খাওয়া স্টার্ট করে। এরপর রিচার্ড মনে করে, আচ্ছা আমার মনে হয় একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত হবে, উনি মনে হয় বলতে পারবে যে কী কারণে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারতেছি না। তো এরপর সে সাইকিয়াট্রিস্টকে দেখায়। এরপর সাইকিয়াট্রিস্ট বলে যে তার হয়তো বা মানসিক প্রবলেম আছে, যে কারণে সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ঠিকমতো করতে পারতেছে না, আর তার শারীরিক কোনো প্রবলেম আছে। এই কথাটা শোনার পর রিচার্ড প্রচণ্ড ক্ষেপে যায় যে উনি কী বলতে চায়, আমার মাথায় সমস্যা, আর আমার শারীরিক প্রবলেম আছে, আর আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে মেশিনের প্রবলেম, দ্যাটস ওয়াই আমি পারি না। ডাক্তার কিছুই জানে না, আমি ডাক্তারের কথা শুনবো না, গেলি কেন তুই ডাক্তারের কাছে। তো সে রাগ করে ডাক্তারের কাছ থেকে চলে আসে। এরপর সে অনেকগুলো মেডিকেল বুকস জোগাড় করে। এরপর সে চিন্তা করে সে নিজে DIY ডাক্তার হয়ে যাবে এবং নিজের উপর দিয়ে নিজেই খবরদারি ডাক্তারি সে একাই করা স্টার্ট করবে, কারণ সে এখন আর সে ডাক্তারকে বিশ্বাস করে না। বাংলাদেশে কিন্তু স্টিল এরকম অনেক মানুষই আছে যে নিজে ওষুধ খায়, বিশেষ করে যারা ফার্মেসির ওষুধের নামপত্র ভালো জানে। তো অনেক বই ঘাটাঘাটি করার পর রিচার্ড একটা কনক্লুশনে আসে যে অ্যাকচুয়ালি তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে প্রবলেম হচ্ছে, রিজন তার বডিতে ইনাফ ব্লাড সার্কুলেশন হচ্ছে না, যে কারণে সে চাইলেও ঠিকমতো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারে না। তো এটার জন্য কি করতে হবে, অবশ্যই তাকে ব্লাড তার বডিতে দিতে হবে। এখান থেকেই অ্যাকচুয়ালি সে নিজেকে ভ্যাম্পায়ার বানানোর জন্য কাজ কারবার করা স্টার্ট করে। তো যাই হোক, আস্তে আস্তে তার টিনেজার বয়স শেষ হয়ে যায়, সে 20-তে পা দেয়, তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। এরপর সে বাসা থেকে মুভ অন করে, তার ফ্রেন্ডের সাথে একটা ফ্ল্যাটে বাসা ভাড়া নেয়, কয়েকটা ফ্রেন্ডের সাথে সে থাকা স্টার্ট করে। আর যখন থেকে তার ফ্রেন্ডের সাথে সে একটা বাসায় থাকা স্টার্ট করে, তার ফ্রেন্ডরা প্রথম দিকে তো খুব খুশি ছিল যে সব ফ্রেন্ডরা মিলে একসাথে থাকবে। মানে রিচার্ডের একটা বিষয় ছিল যে ধরো কিছু মানুষ থাকে না, যে ধরো তুমি ধরো ফ্রেন্ড হিসাবে মিশতেছো, হাই হ্যালো সম্পর্ক সে একরকম, বাট যখন তুমি তার সাথে বাসায় থাকা স্টার্ট করবা তখন দেখবা যে তার আসল রূপ বের হয়ে আসতেছে। মেবি রিচার্ডের যেসব ফ্রেন্ডরা ছিল তাকে একরকম চিনত, বাট বাসায় থাকার পর অ্যাকচুয়ালি রিচার্ডের আসল রূপ দেখা স্টার্ট করে। ওরা যেটা দেখে, রিচার্ড বাসায় জন্মদিনের পোশাক পরে ঘোরাঘুরি করতে পছন্দ করে, রিচার্ড কাপড় চোপড় পরতে পছন্দ করে না, সারা বাসা সে কাপড় চোপড় ছাড়া ঘোরাঘুরি করে। তো রিচার্ডের ফ্রেন্ডদের কাছে এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগে। আর রিচার্ডকে ওরা সবাই বলে যে প্লিজ রিচার্ড তুমি কাপড় চোপড় পরো, বিকজ আমাদের কাছে খুবই অস্বস্তিকর লাগতেছে। রিচার্ড বলে না, এভাবে থাকলে আমার ফুল বডিতে অক্সিজেন ঢোকে আর এটা আমাকে হেলদি রাখতে সাহায্য করে, আমি চাইলে কাপড় চোপড় পরতে পারবো না। তো প্রথম দিকে ওর ফ্রেন্ডরা মিলে ডিসাইড করে যে চলো আমরা সবাই মিলে রিচার্ডকে বাসা থেকে বের করে দিই। বাট রিচার্ড বলে যে না, আমি এই বাসায় টাকা দিয়ে উঠছি, আমরা বের হব না। তো রিচার্ডকে যখন ওরা দেখে যে কোনো মতেই বের করতে পারতেছে না, তো 3-4 জন বন্ধু মিলে ওরা ডিসাইড করে তো এক কাজ করি, চলো এই বাসা থেকে আমরাই বেরোই যাই, কজ রিচার্ডের মতো পাগলের সাথে আমাদের থাকা পসিবল হবে না। তো একটা পর্যায়ে ওর ফ্রেন্ডরা এই বাসা থেকে বের হয়ে চলে যায়। তো এখন যেটা হয়েছে, পুরো বাসায় রিচার্ড এখন একা থাকে।
তো আগে তো একটু একটু মানে রিচার্ড কন্ট্রোলে থাকতো, কজ ওর ফ্রেন্ডরা থাকতো বাসায়। এখন একা বাসায় রিচার্ড থাকে এই ফ্ল্যাটটাতে। এখন রিচার্ড ফুল অন পাগল হয়ে গেছে, মানে এখন 24 ঘন্টাই সে জন্মদিনের পোশাক পরে ঘোরাঘুরি করে। এরপর সারাদিন মেডিকেলের বুক পড়ে আর নিজের কী রোগ আছে না রোগ আছে সেগুলো সে ডায়াগনোজ করে। হঠাৎ করে সে বের করতে পারছে তার বডিতে ভিটামিন সি এর অভাব আছে। তো ভিটামিন সি এর অভাব সে কীভাবে দূর করবে? তো সে চিন্তা করে যে আমি যদি প্রতিদিন সকালবেলা জন্মদিনের পোশাক পরে রোদে বসে মাথার ভিতরে একটা কমলা লেবু নিয়ে বসে থাকি, তাহলে হয়তো বা আমার এই ভিটামিন সি এর অভাব দূর হবে। তো সে এই কাজ করা স্টার্ট করে। এরপরে ওর মাথায় কী জানি হয়, ও চিন্তা করতে থাকে যে ওর স্ক্যাল্পের টিস্যুগুলো মেবি মুভ করতেছে, তো ওর এটা ট্র্যাকিং রাখার দরকার। ও এরপর চিন্তা করে আচ্ছা আমি তো বুঝতে পারতেছি না যে এখানের যে টিস্যুগুলো আছে এদিক এদিক চলে যাচ্ছে, আমি তো ঠিকমতো দেখতে পারতেছি না, তো আমার কী করা উচিত? ও হঠাৎ করে একদিন টাক হয়ে যায়, যেন ও সারাদিন নজরদারিতে রাখতে পারে ওর মাথাটাকে, যে দেখি আমার এই টিস্যুগুলো কখন কোন দিক দিয়ে যাচ্ছে। মানে আস্তে আস্তে ও অ্যাকচুয়ালি, আমার বলা উচিত না, বাট অ্যাকচুয়ালি সে মানসিক রোগীতে পরিণত হচ্ছিল। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। বাট আগে তো সে ফ্রেন্ডের সাথে বাসা ভাড়া নিয়ে থাকতো, সে জাস্ট একটা সার্টেন অ্যামাউন্ট টাকা সে ফ্ল্যাটে দিত। সবাই বাসা থেকে চলে যাওয়ার পর এখন তো ফুল ফ্ল্যাটের বাসার ভাড়াটা তার দিতে হয়। কয়েক মাস চলে যাওয়ার পর ফুল ফ্ল্যাটের বাসা ভাড়াটা ওর পক্ষে দেওয়া পসিবল হচ্ছিল না। একটা পর্যায়ে সে গিভ আপ করে। এরপর সে তার বাবা মার সাথে আবার মুভিং করে। যখন রিচার্ড তার বাবা মার বাসায় মুভ করে তখন রিচার্ডের বয়স ছিল 21 বছর বয়স। আর বাবা মার বাসায় মুভ করার পর রিচার্ডের প্যারানয়েড হওয়ার প্রবণতা আরও প্রকট আকারে বাড়তে থাকে। এখন সে তার মাকে সন্দেহ করা স্টার্ট করে। তার মায়ের বানানো খাবার সে খেতে চায় না। তার কাছে মনে হয় তার মা মেবি তাকে মেরে ফেলতে চায়। তার মা মনে হয় খাবারের ভিতরে প্রতিদিন বিষ মিশাইতেছে। সো না খেতে খেতে সে আরও শুকায় যাচ্ছে। এর সাথে সাথে রিচার্ড বিশ্বাস করত যে তার হার্ট ঠিক মতো কাজ করতেছে না, মাঝে মাঝে হার্টবিট মনে হয় বন্ধ হয়ে যায়, আর কেউ তার পালমোনারি আর্টারি চুরি করার চেষ্টা করতেছে। কেউ না বুঝে থাকো পালমোনারি আর্টারি মানে কি, সেটা হচ্ছে তোমার পুরো এই জিনিসটা, মানে পুরো হার্টের এই কলকবজা, মানে এটা কে চুরি করে নিয়ে যাবে আর কীভাবে চুরি করবে। সো রিচার্ড সবসময় মনে করতো কেউ এই জিনিসগুলো ওর থেকে চুরি করে নিয়ে যাবে। তো ঠিক মতো সে ঘুমাতেও না। সো এটা নিয়ে সে সারাদিন প্যারানয়েড হয়ে থাকতো। তো এরকমভাবে বেশ কিছুদিন চলতে থাকে। এরপর রিচার্ড ডিসাইড করে সে ডক্টরের কাছে যাবে, আর যেসব সিমটমের তার প্রবলেম আছে এগুলো ডাক্তারের সাথে সে শেয়ার করবে। সে ব্যাক টু ব্যাক কয়েকটা ডাক্তার দেখায় এবং ডক্টররা তাকে যে রোগে ডায়াগনোজ করে সেটা হচ্ছে এনজাইটি ডিসঅর্ডার। বাট এটা শুনে রিচার্ড অনেক বিরক্ত হয় যে আমি আমার সিরিয়াস ইস্যুর কথা আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনারা বলতেছেন আমার এনজাইটির প্রবলেম আছে, হাইপারকন্ড্রিয়াক্টের প্রবলেম আছে, এটা কী ধরনের কথাবার্তা। এভাবে রিচার্ড কয়েকটা ডাক্তার দেখায়, বাট প্রত্যেকটা ডাক্তারই রিচার্ডকে এনজাইটি ডিসঅর্ডারের প্রবলেমের কথা বলে কয়েকটা ওষুধ লিখে ওকে বাসায় পাঠায় দেয়। বাট রিচার্ড তো ডাক্তারদের কথা বিশ্বাস করে না। বাসায় এসে অনেক প্যারানয়েড হয়, চিল্লাচিল্লি করে, মাকে সন্দেহ করে, বাসায় খাবার খায় না। অন্যদিকে রিচার্ডের বাবা প্রচণ্ড ফেড আপ হয়ে যায় যে ছেলে বাসায় এসে এত বিরক্ত করতেছে, এভাবে তো আর থাকা যায় না। একটা পর্যায়ে রিচার্ডের বাবা একটা ফ্ল্যাট পারচেস করে। সেখানে ফোর্সফুলি উনি রিচার্ডকে পাঠায় দেয় যে তুমি ওখানে একলা থাকা স্টার্ট করো, আমাদের পক্ষে তোমার সাথে থাকার পসিবল হচ্ছে না। তো এই ফ্ল্যাটে যখন তার বাবা তাকে ফোর্সফুলি এনে রেখে দিয়ে যায়, এই বাসায় আসার পর থেকেই অ্যাকচুয়ালি উল্টাপাল্টা কাজ করা স্টার্ট করে রিচার্ড, কজ এখানে থেকে আর কন্ট্রোল করা কেউ নাই, তাকে কেউ কিচ্ছু করতে আটকাবে না। তো যখন থেকে রিচার্ড একা একা থাকা স্টার্ট করে, এই বাসায় আসার পরেই অ্যাকচুয়ালি সে র্যাবিট মারা স্টার্ট করে। সে যেটা করতো বাইরে থেকে র্যাবিট ধরে নিয়ে আসতো অথবা কিনে নিয়ে আসতো, এরপর সেগুলাকে জবাই করতো, এরপর সেগুলার ব্লাড সে পান করতো, কারণ সে মনে করতো তার বডিতে ব্লাডের কমতি আছে, তোমাদের সাথে আগে শেয়ার করেছি। এবং এরপর সে র্যাবিটটাকে কাঁচা খেয়ে ফেলতো, কারণ এটা তার বডির স্ট্রেংথ যোগাতে সাহায্য করবে। তো র্যাবিটের মাংসগুলো তো সে কাঁচা খেত তার স্ট্রেংথের জন্য, আর র্যাবিটের যেসব অর্গান ছিল সেগুলো সে আলাদাভাবে জমাতো, ফ্রিজে রেখে দিত জমায় জমায়।
আর সকালবেলা কোকাকোলার সাথে এগুলা ব্লেন্ডারে দিয়ে স্মুদি বানায় খাইতো। আর এই যে ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম র্যাবিট খাওয়ার, টানা 2 থেকে 3 বছর ধরেই সেই কাজ করতেই থাকে। আর পরবর্তীতে যেটা জানা যায়, তার প্রতিবেশীরা কিন্তু দেখতো তার বাসায় বিভিন্ন টাইপের প্রাণী ঢুকতো, বাট সেগুলো আর বের হতো না। কিন্তু তারা কখনোই কিন্তু পুলিশের কাছে এটা কমপ্লেন করে নাই, কজ তাদের কাছে মনে হয় না এটা কমপ্লেন করা দরকার। আর এগুলোর সাথে সাথে কিন্তু সে যেসব উত্তেজিতমূলক পাউডার খেত অথবা উত্তেজিতমূলক ড্রিঙ্কগুলো খেত, সেগুলো চালিয়ে যাচ্ছিল। এত কিছু করতে করতে টানা 3-4 বছরের পর একটা পর্যায়ে সে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যায়। আমি জানি না ও কীভাবে এতদিন ধরে বেঁচে ছিল। তো ওর বাবা এসে তাকে হসপিটালে ভর্তি করায়। হসপিটালাইজ করার পর ডক্টররা তার বাবাকে জানায় যে তার ছেলের ব্লাড পয়জনিং হয়েছে। কিভাবে হয়েছে? তার ছেলে র্যাবিটের ব্লাড বডিতে ইনজেক্ট করছে, আর এটা তো নর্মাল মানুষ করে না। তো ডক্টররা ওর বাবাকে রেকমেন্ড করে যে আপনার ছেলের সম্ভবত মানসিক সমস্যা আছে, প্লিজ তাকে সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি করান। তো তার বাবা না পারতে ফাইনালি তাকে সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি করায়। তো 1975 সালে যখন রিচার্ডের 25 বছর বয়স, তখন তাকে একটি সাইকিয়াট্রিক হসপিটালে ভর্তি করানো হয়। এই সাইকিয়াট্রিক ওয়ার্ডে থাকা অবস্থায় একদিন সাইকিয়াট্রিক ওয়ার্ডের নার্সরা এসে দেখে যে রিচার্ড তার সারা বডিতে ব্লাড মেখে বসে আছে। এখন সে ব্লাডটা কোথায় পেল? পরবর্তী তারা জানতে পারে রিচার্ড যে রুমে থাকে সেই রুমের যে বারান্দা আছে ওর জানালা, সেখান থেকে সামহাও সে 2টা পাখি ক্যাপচার করছে। আর এই পাখিগুলোকে জীবন্ত সে কামড়ায় কামড়ায় খাইছে। আর এই ব্লাডগুলোকে এরপর সে তার সারা মুখে গায়ে লাগাইছে। এরপরই বেসিক্যালি তার নাম ড্রাকুলার রিচার্ড রাখা হয়। তোমরা যদি সাইকিয়াট্রিক ওয়ার্ডের কোনো মুভি দেখে থাকো, দেখবা যে মুভিতে কিন্তু দেখা যায় যে থেরাপি ডগ থাকে এইসব সাইকিয়াট্রিক ওয়ার্ডে, যেন এসব ডগগুলো রুগীদের সাথে থেকে তাদেরকে কাম হইতে সাহায্য করে, তাদের সাথে সময় কাটায়। তো রিচার্ডকে কাম করার জন্য পরবর্তীতে ডক্টররা একটা কুকুর তার কাছে রাখায়। আমি এই জিনিসটা বুঝি নাই যে কামড়ায় কামড়ায় পাখি খায় ফেলছে, তারকে কামিং সুদিং করার জন্য কেন তার কাছে কুকুর দেওয়া হয়েছে। তো এই কুকুরটা তারকে দেওয়ার আগে সামহাও সে একটা সিরিঞ্জ লুকায় তার কাছে রেখে দিয়েছিল। তো যখন তাকে কুকুরটা মানে পেট করার জন্য তার কাছে রাখতে দেওয়া হয়, এই কুকুরের গায়ে সিরিঞ্জ লাগায় সে ব্লাড বের করে নিচ্ছে। সে ব্লাড বের করে সেটা খেয়ে ফেলে। তো কুকুরটা মনে হয় চিৎকার করছে, চিল্লাচিল্লি করছে। এরপর সবাই জানতে পারে সে কুকুরের গায়ের থেকে ব্লাড বের করে খাওয়ার চেষ্টা করছে। তো এরপর ওর কাছ থেকে অ্যাকচুয়ালি কুকুরটা নিয়ে নেওয়া হয়। প্রথমেই তো ওর কাছে অ্যাকচুয়ালি কুকুরটা দেওয়াই উচিত হয় না ডক্টরদের। রিচার্ড যখন এই সাইকিয়াট্রিক হসপিটালে ছিল, তাকে ডায়াগনোজ করা হয় প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া রোগে। হোপফুলি আমি ঠিকমতো উচ্চারণ করছি। তো এই রোগে আক্রান্ত রোগীদেরকে যে টাইপের মেডিকেশন দেওয়া হয়, যে টাইপের চিকিৎসা দেওয়া হয়, টানা 1 বছর রিচার্ডকে সেই সব চিকিৎসা দেওয়া হয়। আর 1 বছর পর তাকে রিলিজ করে দেওয়া হয়, এটা বলে যে এখন সে সোসাইটির জন্য আর হার্মিং পারসন না, সে যথেষ্ট কিওর হয়ে গেছে। যে এভাবে পাখি কামড়াই খেয়ে ফেলতেছে, যে র্যাবিটের রক্ত সিরিঞ্জে করে বডির ভিতরে ঢুকাচ্ছে, কুকুরের রক্ত পান করে ফেলতেছে, এরকম একজন মানসিক রোগী কিভাবে সোসাইটির জন্য হার্মিং হয় না আমি জানি না। এই ডাক্তারদেরকে আমি মনে করি আবার একটা চিকিৎসা দেওয়া দরকার। রিচার্ড যখন ফাইনালি রিলিজ পেয়ে যায় হসপিটাল থেকে, রিচার্ডের বাবা মা আবার তাকে ওর পার্সোনাল ওই বাসায় আবার ব্যাক করে দেয়। আমার মনে হয় রিচার্ডের বাপ মা কোনো ঝামেলায় চায় নাই যে আবার ওকে আবার বাসায় নিয়ে এসে ওনারা সেই ঝামেলাটা আবার পোহাবে। এবার যখন রিচার্ড আবার তার ফ্ল্যাটে একা একা থাকা স্টার্ট করলো, আগে তো শুধু র্যাবিট সে ধরে নিয়ে আসতো আর এগুলোর রক্ত খেত, কাঁচা মাংস খেত। এবার সে আরেকটু বেশি কিছু করা স্টার্ট করে। এখন সে কুকুর, বিড়াল এগুলো ধরে আনা স্টার্ট করে এবং এগুলোর রক্ত পান করা স্টার্ট করে, আর মেবি এগুলোর কাঁচা মাংস খাওয়া স্টার্ট করে। দেখো, র্যাবিট তো সে কিনে নিয়ে আসতে পারে অথবা আশপাশ থেকে ধরে নিয়ে আসতে পারে, বাট কুকুর বিড়াল সে আর কত কিনে নিয়ে আসবে। ও যেটা করতো, নেইবারহুডের যত পোষা প্রাণী আছে কুকুর বিড়াল, চুপি চুপি এগুলোকে চুরি করে নিয়ে আসতো।
তো কিছুদিনের ভিতরে যেটা হয়, নেইবাররা রিয়েলাইজ করতে পারে আশপাশ থেকে সবার পেটস গায়েব হয়ে যাচ্ছে। তো এভাবে কুকুর বিড়াল মারতে মারতে হঠাৎ করে তার অবসেশন গানসের উপরে চলে আসে যে এখন থেকে সে গুলি করা শিখবে। তো যেটা হয় 1977 সালে স্যাক্রামেন্টো ক্যালিফোর্নিয়ার পুলিশ অফিসাররা রাত্রেবেলা গাড়ি টহল দিচ্ছিল। তো একটা পর্যায়ে ওনারা দেখেন যে বালুর ভিতরে একটা গাড়ি আটকে পড়ে আছে এবং গাড়ির দুই পাশের পিছনের গেট খোলা অবস্থায় পড়ে আছে। তো ওনারা ভাবেন যে একটু যেয়ে দেখি তো গাড়িটা এভাবে খুলে পড়ে আছে কেন। ওনারা যেটা দেখেন সেটার জন্য তারা একদমই প্রস্তুত ছিলেন না। গাড়ির ভিতরের পুরো সাইডটা একেবারে রক্ত লেগে একদম রক্তাক্ত অবস্থায় ভরা, আর পুরুষের প্যান্ট শার্ট কাপড় চোপড় এখানে খুলে পড়ে আছে এবং গাড়ির পিছনের সিটে একটা বালতি, আর এই বালতিটা ভর্তি মনে হয় রক্ত। তো পুলিশ অফিসাররা একটু উকি দিয়ে দেখার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি বালতিটার ভিতরে রক্ত ছাড়ার কী আছে। একটু উকি মারতেই ওনারা দেখতে পান যেটার ভিতরে সম্ভবত অর্গান, মানুষের নাকি পশু পাখির এখনও তারা জানেন না, বাট এখানে কারো অর্গান রয়েছে। আর এই অর্গানটা দেখে মনে হচ্ছে এটা কারো লিভার। তো পুলিশ অফিসাররা একেবারে তো ঘাবড়ে যান এই একটা সিচুয়েশন দেখে যে এটা কি, মানে কে করছে এই কাজ। তো ওনারা চারপাশে সার্চ করতে থাকেন যে অ্যাকচুয়ালি যেহেতু এখানে কাপড় চোপড় রয়েছে তো নিশ্চয়ই এখানে কোনো একজন পুরুষ ছিল, রাইট। তো ওনারা চারপাশে সার্চ করতে করতে দেখেন যে মনে হয় একজন মানুষকে দূরে দেখা যাচ্ছে। তো ওনারা ওইখানে টর্চ লাইট মারতেই দেখেন যে একজন পুরুষ দৌড়ে পালানোর চেষ্টা করতেছে এবং সে নেকেড, জন্মদিনের পোশাক পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আর সে আর কেউ না, সে হচ্ছে রিচার্ড। আর পুলিশ অফিসাররা যেটা খেয়াল করেন, রিচার্ড যখন জন্মদিনের পোশাক পরে দৌড়াদৌড়ি করে পালানোর চেষ্টা করতেছিল ওর পুরো গা একদম রক্তে মেখেছিল। তো একটা পর্যায়ে পুলিশ অফিসাররা রিচার্ডকে ধরে ফেলেন। ইমিডিয়েটলি পুলিশ অফিসাররা রিচার্ডকে গ্রেপ্তার করে এবং তাকে থানায় নিয়ে যায়। এরপর তার ইন্টারভিউ করা হয় যে সে অ্যাকচুয়ালি জন্মদিনের পোশাক পরে রক্তাক্ত অবস্থায় দৌড়ে কোথায় পালাচ্ছিল এবং তার গাড়ির এরকম সিচুয়েশন কেন, এই বাকেটটার ভিতরে এই বালতি ভর্তি রক্ত কোথা থেকে আসলো এবং লিভার এখানে কি করতেছে। এবং এর সাথে সাথে পুলিশ অফিসার রিচার্ডকে জিজ্ঞাসা করে যে লিভারটা তার গাড়ির ভিতরে পাওয়া গেছে এটা কি মানুষের নাকি কোনো পশু পাখির। এরপর রিচার্ড পুলিশ অফিসারকে জানায় যে লিভারটা অ্যাকচুয়ালি গাড়ির ভিতরে ছিল, এটা অ্যাকচুয়ালি গরুর লিভার, আর বালতির ভিতরে যে রক্তগুলো রয়েছে এটা গরুরই রক্ত। অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটার আগে, মানে পুলিশ অফিসাররা যখন তাকে খুঁজে পেয়েছে তার কিছুক্ষণ আগেই একটা গরুকে সে গুলি করে মেরেছে এবং সেই গরুটাকে সে অ্যাকচুয়ালি জবাই করে মাংস নেওয়ার চেষ্টা করতেছিল। ওই সময় অ্যাকচুয়ালি তার সারা গা ব্লাডে ভরে যায়। আর পুলিশকে সেটাও জানায় অ্যাকচুয়ালি আমি মানসিক রোগী, আমার স্কিজোফ্রেনিয়ার সমস্যা আছে। অ্যাকচুয়ালি আমি ওই সময় যখন এই কাজগুলো করতেছিলাম আমি ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম সম্ভবত। তো যখন আমার জ্ঞান ফেরে আমার তখন অ্যাকচুয়ালি মাথা কাজ করতেছিল না। তো যখন আমার জ্ঞান ফিরছে আমি যখন দেখতে পাই আমার গায়ে এরকম ব্লাড ভরা, আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তাই আমার কাপড় চোপড় গাড়ির ভিতরে খুলেই আমি দৌড়ে পালাচ্ছিলাম। তো পুলিশ অফিসাররা যখন ওই জায়গাটাকে সার্চ করে আর জানতে পারে যে অ্যাকচুয়ালি গরুকে সে গুলি করেছে এবং গরুরই রক্ত, ওনারা ওকে রিলিজ দিয়ে দেয়। তো যেটা হয় এই ঘটনা ঘটার পর যখন রিচার্ডকে রিলিজ দিয়ে দেওয়া হয়, এখান থেকে রিচার্ডের অ্যাকচুয়ালি কনফিডেন্স বাড়তে থাকে এবং গরু মারার পর থেকে রিচার্ডের হিউম্যান মারার ক্রেভিং বাড়তে থাকে। এরপর সে ডিসাইড করে আমি যখন গরু মারতে পারছি আমি মানুষও মারতে পারবো। রিচার্ডের আইডল ছিল হিল সাইড স্ট্রাগলার, আরেকজন সিরিয়াল কিলার। তো এটা ওর আইডল। ও যেভাবে মানুষদেরকে মেরে বেড়াতো এটা দেখে সে মানে অনেক অ্যাপ্রিসিয়েট করতো, ম্যান কী করছে ও। তো চিন্তা করে ও যদি পারে আমি কেন পারবো না। এরপর অ্যাকচুয়ালি রিচার্ড ডিসাইড করে যে আমিও একদিন বাসা থেকে বের হয়ে ঠুকে দিব একদিন কাউকে। আর যেটা না বললেই না, হিল সাইড স্ট্রাগলার যে কিলারের কথা আমি বলতেছি,
এই কেসটা কিন্তু হচ্ছে 1977 সালের, তার মানে একদম ওই সময়ের গরম গরম খবর। তো ওই সময় রিচার্ড এই কেসটা একেবারে ফলো করতেছিল, তো এটা ওর জন্য খুবই এক্সাইটেড ছিল। তো ওদেরকেও ফলো করতে করতে ও বেসিক্যালি এখান থেকে ইন্সপায়ার হতে থাকে যে ওরা পারলে আমিও পারবো। 1977 সালের এক রাত্রেবেলা রিচার্ড তার গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং সে দেখতেছিল যে স্যাক্রামেন্টো ক্যালিফোর্নিয়াতে কাকে সে তার প্রথম টিম বানাতে পারে। সো ঘুরতে 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 একজন মহিলার দিকে তার চোখ পড়ে, ডরোথি নামের একজন মহিলা, যে তার রান্নাঘরে কাজ করতেছে। ডরোথি কিন্তু অন্য মানুষকে আকর্ষণ করার মতো কিছুই করছিল না, সে তার বাসার নিজ রান্নাঘরে সিঙ্কের সামনে দাঁড়িয়ে থালাবাটি পরিষ্কার করতেছিল। আর দূর থেকে রিচার্ড সেটা দেখে ফেলছে। রিচার্ড তার গাড়িতে বসে ডরোথিকে টার্গেট করে একটা গুলি করে বসে। আর ডরোথি তখন তার প্লেট বাটি পরিষ্কার করতেছিল, মানে ও যখন এই কাজগুলো করতেছিল ঠিক কানের পাশ থেকে একটা গুলি চলে যায়। ভাগ্যিস এটা ডরোথির গায়ে লাগে নাই। তো ডরোথি যখন খেয়াল করে হঠাৎ করে এটা কিসের আওয়াজ হলো, সে দেখতে পায় তার রান্নাঘরের দেয়ালে কেউ তাকে টার্গেট করে গুলি করেছিল। সো এটা দেখে সে চিৎকার করে ওঠে। আর অন্যদিকে রিচার্ড তো ঘাবড়ে যায়, মানে ডরোথির গায়ে তো লাগে নাই, এদিক দিয়ে সে বুঝে ফেলছে কেউ মনে হয় গুলি করছে। সে গাড়ি চালিয়ে অন্য জায়গায় চলে যায়। চিন্তা করো, একজন মহিলা তার নিজের ভাষায় রান্নাঘরে প্লেট বাটি পরিষ্কার করতেছিল, সেই সময় কেউ জানালা দিয়ে তাকে গুলি করছে। মানে কি ভয়ানক একটা সিচুয়েশন। এই ঘটনা ঘটার 2 দিনের ভিতরে রিচার্ড ডিসাইড করে সে আবার একটা অ্যাটেম্প্ট নেবে কাউকে খুন করার। 1977 সালের 29শে ডিসেম্বর রাত্রেবেলা সে আবার গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে সে তার নেক্সট টার্গেটকে পেয়ে যায়। সে যাকে পায় তার নাম হচ্ছে অ্যাম্বার রোজ গ্রিফিন। তার বয়স 51 বছর, তিনি একজন ইঞ্জিনিয়ার। এই রাত্রেবেলা তার ওয়াইফকে শপিং করিয়ে তিনি কেবল বাসায় আসছেন। কিছু শপিং নিয়ে তার ওয়াইফ কেবল বাসায় গেছে, আর অ্যাম্বার রোজ তার কিছু শপিং নিয়ে জাস্ট গাড়ি থেকে বের হচ্ছে। আর ওই সময় রিচার্ড পাশ দিয়ে গাড়িটা চালাই যেতেছিল। সে জাস্ট কী করে, ক্যাজুয়ালি রিচার্ড গাড়িটা চালাতে চালাতে উইন্ডো থেকে হাতটা বের করে ডাস ডাস বন্দুক দিয়ে গুলি করে সে গাড়ি চালিয়ে চলে যায়। অ্যাম্বার রোজের ওয়াইফ যেটা জানায়, ও জাস্ট শপিং ব্যাগগুলো ঘরে রাখছে আর ও যে গুলির 2টা আওয়াজ শুনছে, ও বুঝতে পারতেছিল না এটা কিসের আওয়াজ। ঘর থেকে বের হয়ে ও জাস্ট দেখে গাড়ির সামনে ওর হাজব্যান্ড পড়ে আছে আর ওর হাজব্যান্ড গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। রিচার্ড যে 2টা গুলি করেছিল, প্রথমটা মিস হয় আর দ্বিতীয়টা অ্যাম্বার রোজের একদম চেস্টে যেয়ে লাগে এবং এটা এতটাই ডিপলি যায় যে অ্যাম্বার রোজকে অ্যাকচুয়ালি বাঁচানো পসিবল হয় না। ইমিডিয়েটলি সে ওখানে স্পট ডেড হয়ে যায়। পরবর্তীতে পুলিশ অফিসাররা যখন ক্রাইম সিনে আসে, ওনারাও কনফিউজ হয়ে যায়। ওনারা অ্যাকচুয়ালি খুঁজে বের করতে পারতেছিল না যে কেউ কেন অ্যাম্বার রোজকে গুলি করার চেষ্টা করবে, কারণ এখানে কোনো রবারি হয় নাই, তার সাথে কারো হাতাহাতি হয় নাই, কেউ জাস্ট গাড়ি চলন্ত অবস্থায় তাকে গুলি করে চলে গেছে। কেন একজন স্ট্রেঞ্জার অ্যাম্বার রোজকে গুলি করবে? পুলিশ অফিসাররা শুধু এতটুকুই জানে, অ্যাম্বার রোজকে যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছে সেই গুলিটার সাথে মিল রয়েছে ডরোথির বাসায় যে বন্দুক দিয়ে অ্যাকচুয়ালি গুলি করা হয়েছে। ওনারা মানে এখন খুবই কনফিউজড যে কে হঠাৎ করে এই শহরে আসলো যে স্ট্রেঞ্জারদেরকে খুন করার চেষ্টা করতেছে। কারণ এই 2 জনের মানে অ্যাম্বার রোজ এবং ডরোথির কোনো লিঙ্ক নাই, কেউ কাউকে চিনে না। তাহলে কেন এরকম 2 জন অচেনা মানুষকে কেউ খুন করার চেষ্টা করবে? এখন অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে, রিচার্ড কেন অ্যাম্বার অথবা ডরোথিকে মারার চেষ্টা করছিল? এর রিজন হচ্ছে ও আগে কখনো গুলি করে নাই, ও জানে না বন্দুক কীভাবে চালাতে হয়। সো বন্দুকটা কেনার পর অ্যাকচুয়ালি বাসায় ওর এটা প্র্যাকটিস করা হয় নাই। ও গাড়ি চালিয়ে রাত বিরাতে বাসা থেকে বের হতো বন্দুকটা চালিয়ে প্র্যাকটিস করার জন্য। সো বেসিক্যালি মানুষকে টার্গেট করে গুলি করে ও দেখার চেষ্টা করতো আদৌ সে বন্দুক চালাতে পারে কি না। সো যখন সে অ্যাকচুয়ালি মানুষকে করতে যাবে, সে অ্যাকচুয়ালি মানুষকে মারতে পারবে কি না এটাই সে দেখার চেষ্টা করতেছিল। আমি যখন এটা শুনছি আমি জাস্ট মাথায় হাত দিয়ে বসেছিলাম যে ও মাই গড, ওকে কেন অ্যাসাইলাম থেকে বের করা হয়েছিল? ওকে কখনোই মানসিক রোগীর হাসপাতাল থেকে বের করা উচিত হয় নাই। এরপর থেকে রিচার্ড মানুষের বাসা ব্রেক করে ঢোকা স্টার্ট করে, মানে মানুষের বাসায় ডাকাতি করার জন্য না, মানে জাস্ট দেখার জন্য যে ও চাইলেই মানুষের বাসায় ঢুকতে পারি কি না মানুষের অনুমতি ছাড়া।
এবং ও এই জিনিসটা প্রায় করে বেড়াতো, মানে হঠাৎ করে বাসা থেকে বের হয়েছে, ও জাস্ট যে দেখতো যাই এই বাসাটার ভিতরে আমি ঢোকার চেষ্টা করি দেখি পারতেছি কি না। আর ঢুকে ধরো দরজাটা ভেঙে ঢুকে গেল, আর ঢুকে বললো বাহ পারছি, আমি এখান থেকে চলে যাই। তো যখন এই বাসার মানুষ ধরো এসে দেখলো যে ওদের দরজা ভাঙা, বাট কিছুই এখান থেকে নেওয়া হয় নাই, বাট অবশ্যই ওরা পুলিশকে কমপ্লেন করছে। বাট পুলিশদের কাছে তো একাধিক কমপ্লেন আসতেছে যে প্রায় সেক্রামেন্টোর কোনো না কোনো বাসাতে কেউ এরকম দরজা ভেঙে দিয়ে চলে গেছে, কিন্তু কিছু রবারি করে নাই। পুলিশরা অ্যাকচুয়ালি অনেক টেনশনে পড়ে যায় যে কে এই পাগল যে বাসার দরজা ভেঙে দিয়ে চলে যেতেছে কিন্তু কিছু চুরি করতেছে না, মানে এখন করতেছে না, বাট ভবিষ্যতে নিশ্চয়ই কোনো একটা কেলেঙ্কারি করতেই পারে। এর সাথে সাথে রিচার্ডের আরেকটা পছন্দের কাজ হচ্ছে রাত্রেবেলা মানুষের ব্যাকইয়ার্ডের বাগানের ভিতরে সে ঘুরে বেড়াতে পছন্দ করতো। মানুষের জানালার কাছে এসে সে দেখতে পছন্দ করতো যে মানুষ কী করতেছে। আর ও যখন এগুলো করতো কখনো কিন্তু নিজের মুখ ঢাকতো না, সে কখনো ভয় পেত না যদি কেউ তার চেহারা দেখে ফেলে, যদি পুলিশকে কেউ মানে কমপ্লেন করে দেয় এতে তার কোনো প্রবলেম হবে কি না, বিকজ তার অ্যাকচুয়ালি মানসিক প্রবলেম ছিল, ড্যাম শিওর আমি, বিকজ তার এসব কোনো ভয় ছিল না। আর মাঝে মাঝে সে যেটা করতো রাত্রেবেলা মানুষের বাসায় যেয়ে সে দরজায় নক করে দেখতো যে তাদের বাসায় তার ঢোকা উচিত হবে কি হবে না। এটার জন্য তার একটা রুলস ছিল। ভ্যাম্পায়ার ড্যাডি কে দেখছো, ভ্যাম্পায়াররা কিন্তু সেসব বাসায় ঢুকতো যেসব বাসায় তাদেরকে ইনভাইট করা হইতো, যারা তাদেরকে ইনভাইট করতো না তাদের বাসায় কিন্তু ঢুকতো না। তো যেই সব বাসার দরজা লক খোলা থাকতো রিচার্ড মনে করতো যে তারা নিজে থেকেই রিচার্ডকে তারা ইনভাইট করতেছে, সো স্বেচ্ছায় সে সেই বাসায় ঢুকে যেত। যদি কোনো বাসার মেন গেট লক করা থাকতো তো রিচার্ড মনে করতো না ওরা আমাকে ইনভাইট করে নাই, সো আমি ভিতরে ঢুকবো না। মানে স্টেফেন সেলভাটর ডেমেন সেলভাটর হওয়ার আগে সে ডেমেন সেলভাটর স্টেফেন সেলভাটর। তো একবার যেটা হয়, রবার্ট অ্যান্ড বারবারা অ্যাটউড নামের ইয়াং কাপল ওরা ঘুরতে বাইরে গেছে, বাট ওদের মেন গেট আনলক ছিল ঘুরতে যাওয়ার আগে। তো রিচার্ড ওদের বাসার সামনে দিয়ে যাচ্ছিল, ও জাস্ট দেখে যে মেন গেটটা লক না আনলক। তো যখন দেখে আনলক ও নিজেকে ইনভাইট করে নেয় বাসায়। এরপর বাসার ভিতরে ঢুকে বাসাটা ব্রেক করে, এরপর ভিতরে ঢুকে যায়। বাসার ভিতরে ঢুকে পরবর্তীতে কাপেলরা যখন বাসায় ফেরত আসে ওরা এসে দেখে ওদের মেন ডোর দরজা খোলা এবং ভিতরে রিচার্ড রয়েছে। ভাগ্যিস রিচার্ড ওখান থেকে ওদেরকে দেখেই পালিয়ে যায়, রিচার্ড ওদেরকে কিচ্ছু করে নাই। কিন্তু ওই কাপল বাসায় এসে দেখে রিচার্ড পুরো বাসা একদম তছনছ করে ফেলছে। রিচার্ড যে পুরো বাসাটাকে নোংরা করে তছনছ করে দিছে শুধু তাই না, এই কাপলদের ছোট্ট একটা বাচ্চা ছিল, সেই বাচ্চার বেডরুমে সে যায় এবং তার কাপড় রাখার যে ড্রয়ার আছে সেগুলো সে খুলে সেগুলোর ভিতরে সে হিসু করে। কিন্তু কেন এটা কেউ জানে না। এই কাপল এটা দেখে পুরো অবাক হয়ে যায় যে এটা সে কেন করছে। আর শুধু তাই না, এই ছোট বাচ্চার যে বেড ছিল এই বেডের ভিতরে সে উল্টাপাল্টা কাজ করছে। তোমাদের যেগুলো চিন্তা করার তোমরা সেটা করে নিতে পারো। সে একা একা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা টাইপের উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করছে। 1978 সালের জানুয়ারি মাসের 23 তারিখে টেরিসা নামের একজন মহিলার বাসায় ঠিক এইভাবেই রিচার্ড ঢুকে পড়ে, কজ তার মেন ডোর গেট খোলা ছিল। এই মুহূর্তে টেরিসা বেসিক্যালি তার গার্বেজগুলোকে বাইরে রাখার জন্য বের হয়েছিল। যেহেতু সে ঘর থেকে বের হয়েছে গার্বেজগুলোকে বাইরে রাখার জন্য, নিশ্চয়ই তার মেন গেট সে লক করবে না। তো যেহেতু তার মেন গেট লক ছিল না, রিচার্ড এটাকে তার ইনভিটেশন হিসাবে নিছে এবং সে ওই মুহূর্তে তার ঘরের ভিতর ঢুকে গেছে। তো টেরিসা ঘরের ভিতরে এসে দেখে অলরেডি তার ঘরের ভিতর রিচার্ড বসে আসছে। এটা দেখে তো টেরিসা অনেক ভয় পেয়ে যায়, ও চিৎকার মেরে ওঠে, আর সাথে সাথে রিচার্ড তাকে 3টা গুলি করে তার মুখে বুকে। ইমিডিয়েটলি টেরিসা সেখানে মৃত্যুবরণ করে। এতদিনই কিন্তু রিচার্ড মানুষকে মারার প্র্যাকটিস করতেছিল, বাট এইবার প্রথম সে সরাসরি একজনকে কিন্তু মারলো। মানে এটা তার প্ল্যান করা মানে ছিল, মানে অ্যাকচুয়ালি ইন্টেনশনালি সে কাউকে মেরেছে। সো যখন সে টেরিসাকে মারে, এখন যদি কেউ খাইতে থাকো প্লিজ খাওয়া বন্ধ করো, এখন আর খাওয়া যাবে না। মানে এই গল্পর প্রথম দিকে আমার এটা বলা উচিত ছিল, বাট এখন আর না প্লিজ। টেরিসাকে মারার পর
ও টেরিসার বডিটাকেও এক্সাইটমেন্টের সাথে দেখতে থাকে, যেটা নিয়ে ও কী করবে ও বুঝতে পারতেছে না। এরপর ও যেটা করে, একটা ছুরি এনে বডিটার মিডিল থেকে ওইটাকে চিরে ফেলে। এরপর ভিতর থেকে ও সব অর্গ্যানগুলোকে বের করতে থাকে খুবই এক্সাইটমেন্টের সাথে। এরপর চিন্তা করে এগুলাকে সে তার সাথে নিয়ে যাবে। এখন সেগুলো কিসে করে নিয়ে যাবে? ঘর থেকে বের হয়, এরপর যে দেখে যে টেরিসার ডাস্টবিনে কী ফেলাইছে দেখি, ওখান থেকে একটা ইয়োগাটের ডিব্বা বের করে, এরপর সেটা পরিষ্কার করে। এরপর সেখানে টেরিসার বডি পার্ট, স্টেপ পার্ট এগুলোর ভিতরে ঢুকায়। একবার চিন্তা করো, মানে কি পরিমাণে অসুস্থ মস্তিষ্কের রিচার্ড। টেরেসার বাসার ভিতরে সে আছে, সে কিন্তু অন্যান্য টিব্বার ভিতরে এগুলো ঢুকালে পারতো। টেরেসার ইউজ করা ডাস্টবিনের ময়লা জিনিস কেন সে নিয়ে আসছে? পরবর্তীতে এই ইয়োগাটের ডিব্বাটা জোগাড় করার পর রিচার্ড টেরেসার ব্লাড এখানে ভরতে থাকে, এরপর এটা ড্রিঙ্ক করতে থাকে। এরপর সে টেরেসার বাথরুমে যায়, সেখান থেকে একটা বালতি নিয়ে আসে। এরপর টেরেসার বডি থেকে রক্ত নিয়ে সে বালতিটা ভরার পর এই বালতিটা নিয়ে সে আবার টেরেসার বাথরুমে যায়। এরপর ওর ব্লাড দিয়ে সে শাওয়ার করে। আমি না কিছুই বুঝতে পারতেছি না, মানে রাইট নাও রিচার্ড কি করতেছে। তোমরা যদি মনে করে থাকো সবচেয়ে নিকৃষ্ট সিচুয়েশন তোমাদের সাথে আমি এখন পর্যন্ত শেয়ার করছি, না, ব্লাড দিয়ে শাওয়ার করার পর রিচার্ড যখন বাসার থেকে বের হয়ে যাচ্ছিল, ও বের হওয়ার পর দেখে যে টেরেসার বাগানের ভিতরে কুকুর মলত্যাগ করে রাখছে। ও চিন্তা করে যে একটা কাজ করি, টেরেসার মুখের ভিতরে এটা ঢুকায় রেখে যাই। ও কি পরিমাণে নিকৃষ্ট, আমার গায়ের লোম কাটা দিয়ে উঠতেছে। ও কীভাবে এটা করতে পারলো একটা মেয়ের সাথে? টেরেসার সাথে এত কিছু করার পর সে টেরেসাকে করে, ফোলিয়া। সে নর্মাল মেয়েদের সাথে কিছু করতে পারে না, বাট সে রিয়েলাইজ করতে পারে মৃত মানুষের সাথে সে আবার অ্যাক্টিভ হইতে পারে, আর এটাতে সে খুবই এক্সাইটেড থাকে। পরবর্তীতে যখন টেরেসার হাজব্যান্ড আসে এবং এইরকম করুণ অবস্থায় টেরেসার লাশ সে খুঁজে পায়, সে কান্নায় ভেঙে পড়ে এবং সে পুলিশ অফিসারদেরকে জানায় ওই মুহূর্তে তার ওয়াইফ 3 মাসে প্রেগনেন্ট ছিল। এটা যখন আমি জানতে পারছি আমার যে কী পরিমাণে কষ্ট লাগছে। এই ঘটনা ঘটার মাত্র 4 দিন পর, মানে 1978 সালের জানুয়ারি মাসের 27 তারিখে সে আবার বের হয়ে যায় আরেকটা ক্রাইম করার জন্য। ওই দিন রাত্রেবেলা 38 বছর বয়সী এভলিন মোরাউথ নামের একজন মহিলার বাসায় সে যে হাজির হয়। ওই মুহূর্তে এভলিনের বাসায় তার 6 বছর বয়সের একটা বাচ্চা ছিল যার নাম জেসেন, এবং 22 মাস বয়সী তার একটা নেফিউ তার সাথে ছিল যার নাম ডেভি, এবং তার বাসার পাশের প্রতিবেশীও ওই মুহূর্তে তার বাসায় ছিল। এভলিনের বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা। তো যখন রিচার্ড ওর বাসার ভিতরে ঢুকে পড়ে, ওই মুহূর্তে এভলিন দোতলায় তার রুমের ভিতরে শাওয়ার করতেছিল। রিচার্ড ঘরের ভিতরে ঢুকেই প্রথমেই ড্যান নামের ওই প্রতিবেশীটাকে সে দেখে, আর দেখার সাথে সাথেই তাকে গুলি করে ইমিডিয়েটলি ওইখানেই তাকে স্পটেড করে ফেলে। রিচার্ড যখন ড্যানকে গুলি করতেছিল, 6 বছর বয়সী জেসন এটা নিজের চোখে দেখছে। এটা দেখে সে এত ভয় পায়, চিৎকার দিয়ে সে তার মাকে ডাকতে ডাকতে সে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। সে তার মায়ের কাছে যাওয়ার আগেই রিচার্ড তাকে ধরে ফেলে এবং তাকে গুলি করে মেরে ফেলে। রিচার্ড সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখার জন্য অ্যাকচুয়ালি ইভেলিন কোথায়, ও যে দেখে ইভেলিন শাওয়ার করতেছে। ওই অবস্থায় ইভেলিনের মাথায় সে একটা গুলি করে এবং ইভেলিন ইমিডিয়েটলি ওখানে মৃত্যুবরণ করে। এরপর তার লাশটাকে সে ড্র্যাগ করে তার বেডরুমের বিছানায় নিয়ে আসে। একইভাবে তার বডিটাকে সে কাটে, তার রক্ত সে পান করে, যেভাবে সে ক্রোফোলিয়া করেছিল টেরেসার সাথে, ওর সাথেও সে সেম কাজ করে এবং তার বডির অনেক জায়গাতে সে স্ট্যাব করতে থাকে। পরবর্তীতে পুলিশ অফিসাররা যখন ক্রাইম সিনে এসে পৌঁছায়, ওনারা এসে দেখেন যে এভিলিনের বডিতে কোনো রক্ত বেঁচে নেই। তার মানে রিচার্ড পুরো রক্ত খেয়ে ফেলছে। ও বেঁচে আছে কীভাবে এত রক্ত খেয়ে, আমি বুঝলাম না। পরবর্তীতে পুলিশ অফিসাররা ক্রাইম সিনে এসে ওনারা তো ভয় পেয়ে যান যখন ইভেলিনের বডি তারা খুঁজে পান, কজ এটা অ্যাকচুয়ালি টেরেসার বডির সাথে অনেকখানি মিল খেয়ে গেছে। সো পুলিশ অফিসাররা যখন বাসায় আসেন, বাসায় এসে পুরো ক্রাইম সিনটা দেখেন। প্রথমে তো দেখেন যে নেইবার ডেন নিচে পড়ে আছে, জেসন 6 বছরের বাচ্চা সিঁড়িতে পড়ে আছে। উপরে এসে এভেলিনের তো এই ডেঞ্জারাস লাশটা তারা খুঁজে পায়, কিন্তু 22 মাসের ডেভিডের
ডেড বডি তারা খুঁজে পায় না। এরপর তারা রিয়েলাইজ করতে পারে মেবি তাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে রিচার্ড। মানে এই ক্রাইম সিনটা দেখার পর মানে পুলিশ অফিসারদের মানে মেন্টাল অবস্থাও ভালো ছিল না। আমি কয়েকজন পুলিশ অফিসারদের ইন্টারভিউ দেখতেছিলাম, ওইখানে ওই মুহূর্তে উপস্থিত থাকা একজন পুলিশ অফিসার বলতেছিল যে ওই মুহূর্তে যদি আমি রিচার্ডকে খুঁজে পাই ইমিডিয়েটলি আমি রিচার্ডকে গুলি করব, কারণ সে মানে বেঁচে থাকা আর ডিজার্ভই করে না। পুলিশ অফিসাররা পরবর্তীতে যেটা জানতে পারেন যে অলরেডি ডিটেকটিভরা এই কেসটা নিয়ে কাজ করতেছেন এবং তারা অলরেডি রিচার্ডের একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলেছেন যে কে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা কেসের অ্যাকচুয়াল কিলার হতে পারে। তো ডিটেকটিভরা খুনির যে প্রোফাইলটা বানিয়েছে, খুনি লম্বা চওড়া এবং সে অনেক অপুষ্ট টাইপের হয়ে থাকবে, মানে তার চেহারাটা, কজ তারা যেটা বুঝতে পেরেছে এই লোক ব্লাড ছাড়া আর কিছু খায় না এবং সে পোশাক আশাক পরিষ্কারের ব্যাপারে খুব একটা মনোযোগ দেয় না। সে দেখতে হয়তো বা নোংরাটে হবে আর চান্সেস আছে সে লোনার হবে, তার সাথে কেউ থাকবে না। এই প্রোফাইলটা পাওয়ার পর পুলিশ অফিসাররা ডিসাইড করেন যে পাবলিকের সাথে এই প্রোফাইলটা তারা শেয়ার করবেন, কজ যদি কেউ এরকম টাইপের কোনো লোককে খুঁজে পায় যেন ইমিডিয়েটলি পুলিশ অফিসারের সাথে তারা এরকম টাইপের লোকের ইনফরমেশন তারা শেয়ার করে। পাবলিকের সাথে এই প্রোফাইলটা শেয়ার করার পর ন্যান্সি নামের একজন মহিলা অ্যাকচুয়ালি এরকম টাইপের একজন লোককে রেকগনাইজ করতে পারে। পুলিশের সাথে সে যোগাযোগ করে এবং তিনি জানান যে এরকম টাইপের একজনকে আমি চিনি, তার নাম রিচার্ড এবং তার সাথে আমি স্কুলে পড়াশোনা করেছি। ন্যান্সির থেকে এই ইনফরমেশনটা পাওয়ার পর পুলিশ অফিসাররা এক মুহূর্ত দেরি না করে রিচার্ডের অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসটা খুঁজে বের করে এবং তারা তার অ্যাপার্টমেন্টের বাইরে যে অপেক্ষা করতে থাকে। যেহেতু তাদের কাছে কোনো ওয়ারেন্ট ছিল না তার অ্যাপার্টমেন্টটা সার্চ করার, তাই তারা অ্যাপার্টমেন্টটা ভেঙে অ্যাকচুয়ালি দেখতে পারতেছিল না তার অ্যাপার্টমেন্টের ভিতরে কী আছে। তো পুলিশ অফিসাররা রিচার্ডের বাসায় যে অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাতে থাকে। একটা পর্যায়ে রিচার্ড দরজা খোলে এবং দরজাটা খোলার পর পুলিশ অফিসাররা দেখতে পায় রিচার্ড পুরো বডি মানে একদম রক্তাক্ত অবস্থায় জন্মদিনের পোশাক পরে দাঁড়ায় আছে। পুলিশ অফিসারদের বুঝতে বাকি থাকে না এই হচ্ছে সে খুনি। ইমিডিয়েটলি পুলিশ অফিসাররা ঘরের ভিতরে ঢুকে যায় এবং ওরা ঢুকে দেখে পুরো ফ্ল্যাট একদম রক্তাক্ত অবস্থায় ভরা। এবং তোমাদেরকে বলছিলাম না ও যে র্যাবিটের অর্গ্যান কোকের সাথে মিশায় জুস বানায় খাইতো, ওই মুহূর্তেই অ্যাকচুয়ালি ওনারা এটা আবিষ্কার করতে পারেন, কজ ওর ব্লেন্ডারের ভিতরে ওই মুহূর্তেই অর্গান কোক সব কিছু রেডি ছিল। এই যখনও মানুষদেরকেও খুন করতেছিল তখনও কিন্তু ও উত্তেজিতমূলক পাউডার মদ সব খেত, এর সাথে সাথে কিন্তু এই পেটসদেরকেও ধরে নিয়ে আসতো, র্যাবিটও খেত, সব একসাথে খাচ্ছিল। পুলিশ অফিসাররা জানান রিচার্ডের বাসার ফ্লোর, ওয়াল, সিলিং সব রক্তে ভরা। ওনারা যখন রান্নাঘরে যান পুরো রান্নাঘরের অবস্থা আরও খারাপ, সেটাও রক্তে ভরা। ওর রান্নাঘরে মানে যত কাটলারিস আছে, যত থালা বাটি যা আছে সব কিছু একদম রক্ত ভরে আছে। আর পুলিশ অফিসাররা যেটা জানান যে রিচার্ড কখনোই ওর ব্লেন্ডারটা কোনোদিন পরিষ্কার করে নাই, ওই ডে 1 থেকে ওইভাবে ওইটা খাইতেছে আর ব্লাড ওটার ভিতরে স্তূপ জমায় ফেলছে। আই হোপ তোমরা কেউ বমি করো নাই আজকে 12 প্যাচাল শুনে। পুলিশ অফিসার জানায় ওর রুম থেকে এক্সট্রিম লেভেলের দুর্গন্ধ আসতেছিল এবং রান্নাঘরের কর্নারে কর্নারে মানুষের নাকি পশু পাখির অর্গ্যান পচে পচে মানে কর্নারে কর্নারে জমেছিল। তো রিচার্ডের যখন ফ্রিজটা ওপেন করে পুলিশ অফিসাররা, নর্মাল ফ্রিজটা ওপেন করার পরে দেখে যে এখানে বিভিন্ন পশুর মাংস আর রক্ত সে বিভিন্ন ভাগ ভাগ করে রেখে দিছে। এবং যখন ডিপ ফ্রিজটা পুলিশ অফিসাররা ওপেন করে দেখে এভেলিন এবং টেরিসার বডির অনেক পার্ট সে তার সাথে নিয়ে আসছিল, সেগুলোকে সে ফ্রোজেন করে রেখে দিছে অ্যাজ এ ট্রফি হিসাবে। এবং ডিপ ফ্রিজটা আরেকটু খোঁজাখুঁজি করতে যেয়ে পুলিশ অফিসাররা যেটা দেখতে পান 22 মাস বয়সী ডেভিডসের কিছু বডি পার্ট। তো এখান থেকে পুলিশ অফিসাররা রিয়েলাইজ করতে পারেন
যে ডেভিডকে সে শুধু কিডন্যাপই করে নাই, অলরেডি তাকে সে খুন করে ফেলেছে। ঘরের একটি কর্নারের ভিতরে পুলিশ অফিসাররা একটা কার্ডবোর্ডের বক্স খুঁজে পায়। সেই বক্সের ভিতরে 22 মাস বয়সী ডেভিডের কিছু বডি পার্টসও তারা খুঁজে পায়। যে রিচার্ডের মেয়েদের প্রতি একটা গ্রাজেস কাজ করে। প্রথম দিকে সে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ হতে পারতো না, সেখান থেকে তার মনের ভিতরে একটা ইনসিকিউরিটি কাজ করতো। এই ইনসিকিউরিটি কখন যে ঘৃণায় বদলে গেছে মেয়েদের প্রতি, সেটা মনে হয় সে নিজেই রিয়েলাইজ করতে পারে নাই। এখান থেকেই তার মনে হয় নেক্রোফিলিয়া করার একটা প্রবল ইচ্ছা জন্মায়। এর আগেও তোমাদের সাথে মনে হয় আমি আরও কয়েকটা কেস শেয়ার করছি, সেখানেও অনেকগুলো সিরিয়াল কিলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ হতে পারতো না, সেখান থেকে তারা আস্তে আস্তে হয়ে ওঠে। তারা হয় ছোটো ছোটো বাচ্চাকে রেপ করে, না হলে নেক্রোফিলিয়া করে। এটা খুবই কমন। আমি জানি না মানে ছেলেদের এইসব মন মানসিকতা কোথা থেকে আসে। সে নিজে পারতেছে না, এটা তার অপারগতা, কিন্তু নিজের অপারগতার কারণে তার অপোজিট জেন্ডারকে সে কেন মানে মারার চেষ্টা করে, তাদেরকে নিচু দেখানোর চেষ্টা করে, আমি ওদের এই মেন্টালিটিটা বুঝতে পারি না। তো যাই হোক, পুলিশ অফিসাররা রিচার্ডকে ইমিডিয়েটলি এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 1979 সালে রিচার্ডের ট্রায়াল স্টার্ট হয়। প্রসিকিউশনরা চাচ্ছিল যেন রিচার্ডকে ডেথ পেনাল্টি দেওয়া হয়, বাট যারা ডিফেন্স টিম ছিল তারা যাচ্ছিল রিচার্ডকে যেন সেকেন্ড ডিগ্রি মার্ডারার হিসাবে গণ্য করা হয়, কজ যেহেতু সে মানসিক রোগে আক্রান্ত। এরপর জুরি বোর্ড ডিসকাস করা স্টার্ট করে যে ও প্রি প্ল্যান করে মার্ডার করতে গিয়েছিল নাকি অ্যাকচুয়ালি ইনস্যানিটির জন্য ইমিডিয়েটলি সে মার্ডার করছিল। দেখো, প্রথমেই কিন্তু আমরা জানতে পেরেছি প্রথম যে 2টা শট করছিল সে অ্যাকচুয়ালি দেখতেছিল সে গুলি করতে পারে কি না। তার মানে সে কিন্তু প্ল্যানই করতেছিল যে যদি আমি মারতে পারি গুলি, তারপরে আমি মানুষকে মার্ডার করতে যাব। তার মানে অবভিয়াসলি এটা তার প্ল্যান মার্ডার ছিল। যদিও বা ডিফেন্স টিম বারবার ফোর্স করতেছিল যে যেন ওকে মানসিক রোগী হিসাবে গণ্য করা হয়, এটা অবশ্যই সত্যি কথা, ও অবশ্যই মানসিক রোগী, বাট মানসিক রোগীরাও ডিসিশন নিতে জানে। আমাদের আশেপাশে অনেকেই স্কিজোফ্রেনিক রোগী আছে, বাট সবাই কি খুনি? সবাই কি এরকম টাইপের ডিসিশন নেয় না। যদি সে খুন করার ডিসিশন নিয়ে থাকে, তার মানে এটা সে জেনে বুঝে নিয়েছে। পরবর্তী জুরি বোর্ড ডিসকাস করে এটাই ডিসাইড করে যে ও প্রি প্ল্যান করে মার্ডার করেছে। ইয়াস, সে প্রি প্ল্যান করে মার্ডার করেছে, তার মানে সে ফার্স্ট ডিগ্রি মার্ডারার। ইয়াস, তো রিচার্ডকে 6 কাউন্ট ফার্স্ট ডিগ্রি হিসাবে গণ্য করা হয়। ফাইনালি রিচার্ডকে সেন্টেন্স দেওয়া হয় এবং জানানো হয় যে তাকে গ্যাস চেম্বারে রেখে মানে মৃত্যু দেওয়া হবে। এরপর যখন তাকে জেলখানায় নিয়ে রাখা হয়েছিল, মানে যতদিন তার ডেথ সেন্টেন্স না হয় সে তো জেলখানায় থাকবে, অন্যান্য প্রিজনমেটসরা তাকে রীতিমতো ভয় পেত। মানে তারা যখন জানতে পারছে সে কিভাবে মানুষকে মানে চিড়ে ফেরে তাদের অর্গান খাইতো, তাদের রক্ত খাইতো, তাদের রক্ত দিয়ে গোসল করতো, অন্যান্য ইনমেটসরা তাকে ভূতের মতো ভয় পাইতো। যেহেতু তাকে কেউ একদমই পছন্দ করতো না, সবাই তাকে সবসময় দূর থেকে টিজ করতে থাকতো এবং সবাই বলতে থাকতো তোমার মতো মানুষের করা উচিত, তোমার বেঁচে থাকা উচিত না। তো যেটা হয়, 1980 সালের 28শে ডিসেম্বর রিচার্ডকে তার সেলের ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়। বেসিক্যালি সে তার সেলের ভিতরে হত্যা করেছে। মেবি মানুষ তাকে এত টিজ করেছে, এটা সে সহ্য করতে পারে নাই, যে কারণে একটা পর্যায়ে সে হত্যা করেছে। অথবা এমন হতে পারে তাকে যে গ্যাস চেম্বারে বসিয়ে তাকে সাজা দিয়ে মৃত্যুবরণ করানো হবে, এটার কথা চিন্তা করে ভয় সে আগেই মারা গেছে। যাই হোক, সে হত্যা করেছে, তার মানে এমনিতেই তো সে শাস্তি পেত, আর তারপরও সে হত্যা করছে, সে এই কালে ওই কালে সব কালেই সে শাস্তি পাবে। সো এই ছিল হচ্ছে রিচার্ডের স্টোরি। আজকের স্টোরি শোনানোর পর আমি বলতে পারছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিও, বিকজ আজকের স্টোরিটা খুবই ভয়ানক। যদি এরকম টাইপের কোনো মানুষকে তোমরা চেনো, এদের থেকে দূরে থেকো। মনে হয় না এরকম মানুষকে তোমরা চিনবা। এরকম মানুষকে চিনলাম মনে হয় না কেউ বেঁচে থাকবা। সো তোমরা সুখে থেকো, সাবধানে থেকো। আজকে আমি চলে যাচ্ছি
আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফিজ। আমি উল্টাপাল্টা বকতেছি, ফজরের আজান দিয়ে দিছি, আমার নামাজ পড়ার সময় হয়ে যাচ্ছে। টাটা।